সোফার কাছে আসতে দেখে সিঁড়ি দিয়ে তুষার নামছে। পরনে জিন্স প্যান্ট, হাতে হাত ঘড়ি, গায়ে ব্ল্যাক শার্ট। শার্টের সামনে দিয়ে দুটো বোতাম খোলা। পারফেক্ট লাগছে চিত্রার কাছে। ভাইয়ের বউ অনেক লাকি হবে এমন সুদর্শন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে। তুষার চিত্রার সামনে এসে বলে, রেডি তো, চলো যাওয়া যাক। চিত্রা মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে ব্যাগটা নিয়ে তুষারের পেছন পেছন হাঁটা ধরে। গাড়ির কাছে এসে পেছনের সিটে বসতে নিলেই তুষার বলে, ব্যাগটা পেছনের সিটে রেখে সামনে এসে বসো। আমি তোমার ড্রাইভার নই যে পেছনে বসবা। চিত্রা তুষারের কথা মতো ব্যাগটা পেছনের সিটে রেখে সামনে এসে বসে। তুষার বলার আগেই সিট বেল্টটা লাগিয়ে নেয়। তুষার স্মিত হেসে গাড়ি চালাতে আরম্ভ করে। গাড়িটা ঢাবির সামনে আসতেই চিত্রা এক ধ্যানে ঢাবির দিকে তাকিয়ে থাকে। চিত্রার খুব ইচ্ছে করছে ঢাবির ভেতরটায় ঢুকতে, তুষারকে গাড়িটা থামাতে বলতে। তুষার চিত্রার চোখ অনুসরণ করে দেখলো মেয়েটা ঢাবির দিকেই তাকিয়ে আছে। গাড়িটাকে এক সাইডে রেখে বলে, চলো একটু ঢাবির ভেতরে যাই। চিত্রা ভ্রুকুচকে বলে, কেন? তুষার গাড়ি থেকে নামতে নামতে বলে, এমনি, আসলে ঢাবির সামনে আসলে একবারের জন্য হলেও যেতে ইচ্ছে করে। একসময় ঢাবির স্টুডেন্ট ছিলাম বলে কথা। চিত্রা গাড়ি থেকে নামলো। তুষারের পাশে দাঁড়িয়ে বাহির থেকে এক ধ্যানে তাকিয়ে রইলো ঢাবির দিকে। পাবলিকে পড়ার ইচ্ছে অনেক ছিল চিত্রার, কিন্তু এখন আর ইচ্ছে করে না। কিন্তু আজ ঢাবির দিকে তাকিয়ে সে পুরনো ইচ্ছেটাকে আবার পূরণ করতে ইচ্ছে করছে। তুষার চিত্রার সামনে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিল। চিত্রা হাতটার দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি? তুষার ডান হাত দিয়ে তার চুলগুলোর মাঝে হাত দিয়ে নাড়িয়ে বলল, চলো আজ তোমাকে একটা সুন্দর বিকেল উপহার দেই। কথাটা বলে তুষার চিত্রার ডান হাত চেপে হাঁটা ধরলো। যতই ঢাবির ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে ততই চিত্রার মন আত্মিক শান্তি পাচ্ছে। এভাবে কেউ তাকে নিয়ে কখনো হাঁটেনি। ক্যাম্পাসে সবাই কি সুন্দর, একে অপর হাত ধরে ঘুরছে। আবার কেউ একজোট হয়ে বসে আড্ডা দিচ্ছে, আবার কেউ গিটারে সুর তুলে গান গাইছে। চিত্রা হাঁটা থামিয়ে দিল। ছেলে মেয়েগুলোর দিকে তাকালে তুষার হাঁটার মাঝে বাধা পেয়ে ঘাড় ঘুরিয়ে চিত্রার দিকে তাকালো। ওর দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে বলল, ওখানে যাবে? ওরা গান গাইবে এখন। চিত্রা হ্যাঁ জানালো। তুষার চিত্রাকে নিয়ে ওই ছেলে মেয়েদের কাছে গেল। ছেলে মেয়েগুলো সুর তুলেছে, গান গাইবে। চিত্রা সবটা খেয়াল করছে। তাদের মধ্যে থাকা একটা ছেলে হঠাৎ করে বলে উঠলো, আরে তুষার ভাই, আপনি যে? তুষার খেয়াল করেনি ছেলেটাকে। ছেলেটার ডাক শুনে ছেলেটার দিকে তাকিয়ে বলে, হে স্বামী, হোয়াটসঅ্যাপ? এই তো চলছে। অনেকদিন পর ক্যাম্পাসে আসলেন। চিত্রার দিকে তাকিয়ে বলে, ওটা কি ভাবি আমাদের? কথাটা কর্ণকুহর হতেই খানিকটা লজ্জা পেল চিত্রা। এরা কি একজন ছেলের পাশে অন্য কোনো মেয়ে দেখলেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ভেবে ফেলে? তুষার একবার চিত্রার দিকে তাকিয়ে বলে, ও আমার মামার মেয়ে। ছেলেটা ও বলে পাশে থেকে ফুচকার স্টল থেকে দুটো চেয়ার এনে তুষার আর চিত্রাকে দেয় বসার জন্য। চিত্রা আর তুষার বসে। ছেলে মেয়েগুলো গাইতে থাকে। গানটা কয়েকবার ফেসবুকে শুনেছিল চিত্রা, এবার সামনাসামনি গাইতে দেখলো। গান ভালোই লাগলো ছেলে মেয়েগুলোর কণ্ঠে। তুষার চিত্রার হাত ধরে বসা থেকে উঠে কার্জন হলের সামনে গেল। ফার্স্ট টাইম আজ কার্জন হল দেখলো সামনাসামনি চিত্রা। পিক তুলবে না সেটা হয় নাকি? তুষারের দিকে তার ফোনটা এগিয়ে দিয়ে বলে, আমার কয়েকটা পিক তুলে দিন। তুষার নিজের ফোনটা বের করে বলে, আমার কাছে ফোন আছে, তুমি গিয়ে দাঁড়াও, আমি পিক তুলে দিচ্ছি। চিত্রা হলের সামনে দাঁড়িয়ে বিভিন্ন পোজ নিল আর তুষার পিক তুলে দিল। হঠাৎ পাশে তাকিয়ে ভেলপুরি দেখে সেখানটায় তুষারের হাত ধরে ছুট লাগালো চিত্রা। ভেলপুরির কাছে গিয়ে চিত্রা বলল, মামা 2 প্লেট ভেলপুরি দিন, ঝাল বেশি করে। ভেলপুরি মামা 2 প্লেট ভেলপুরি চিত্রার হাতে দেয়। চিত্রা 1 প্লেট নিজে নিয়ে আরেক প্লেট তুষারের সামনে ধরে বলে, ভাইয়া নিন। তুষার ভেলপুরির দিকে তাকিয়ে ভেলপুরির ঝাল মেপে নিল। ঝাল খুব একটা খেতে পারে না তুষার। না না, আমি ভেলপুরি খাই না, তুমি খাও। চিত্রা নিজের প্লেট থেকে একটা ভেলপুরি নিয়ে তুষার মুখের সামনে ধরে বলে, একটা খান ভাইয়া, তা না হলে আমার পেট খারাপ হবে, প্লিজ। তুষার চিত্রার হাতে দেয়া ভেলপুরির অফারটা লুটে নিল। এমন সুযোগ কবে আসবে কে জানে। তুষার একটা ভেলপুরি খেলে চিত্রার উপর প্লেটটা তুষার হাতে ধরিয়ে দেয়। ইশারায় খেতে বলে। তুষার খেয়ে নেয়। প্রেয়সীর সাথে একই পাশে দাঁড়িয়ে এই ঝালও যেন অমৃত লাগলো। কিন্তু সব ভেলপুরি খাওয়া শেষে বুঝলো এই অমৃত কেবল তার ভাবনাতেই ছিল। মুহূর্তে চোখ লাল হয়ে গেল। চিত্রা খেতে খেতে তুষারের দিকে তাকিয়ে অবাক হয়। এই ছেলের চোখ হঠাৎ লাল কেন হলো বুঝতে পারলো না। ভাইয়া, আপনার চোখ ঠোঁট এমন লাল হলো কেন? তুষার ইশারায় পানি চাইলো। চিত্রা দোকানদারের কাছে থাকা পানির বোতলটা তুষারের দিকে এগিয়ে দেয়। তুষার ঢকঢক করে বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলে। চিত্রা বুঝলো বেচারা ঝালের জন্য এমন করছে। দোকানদারের থেকে প্লেটে মিষ্টি টক নিয়ে তুষারের সামনে ধরে বলে, মিষ্টি টকটা খেয়ে নিন, ভালো লাগবে। তুষার খেয়ে নিল। একটু একটু করে ঝাল কমতে লাগলো। তুষার ভেলপুরির বিল মিটিয়ে চিত্রাকে নিয়ে হাঁটা ধরে। চিত্রা তুষারের দিকে তাকিয়ে বলে, আপনি সামান্য ঝাল খেতে পারেন না? আই এম তো অবাক, আমার তো ঝাল লাগলো না। পুরুষ মানুষ থাকবে ঝালের উপর দিয়ে, এমন হলে চলে নাকি? তুষার কিছু বলল না। ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়িতে উঠলো। চিত্রা গাড়িতে বসে বলে, আরেকটু সময় থাকলে কি হতো?
কেন, তোমার না পাবলিকে পড়ার ইচ্ছা নাই? তাহলে পাবলিকের আঙিনায় থাকবা কেন? আশ্চর্য, কে বললো ইচ্ছে নেই? আছে তো, কিন্তু পাবলিকে চান্স পেতে হলে ভাগ্য লাগে। তোমার কি ভাগ্য নেই? লিসেন চিত্রা, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। মন দিয়ে প্রিপারেশন নাও। হ্যাঁ, আপনার আর তৃষ্ণার কপালের সাথে কপাল ঘষা দিতে হবে যদি ভাগ্য বদলায়। তুষার কথা বলল না, ছালে তার অবস্থা খারাপ। রাতে হয়তো জ্বর আসবে। চিত্রাকে বাসায় দিয়ে ফেরার পথে মেডিসিন নিতে হবে। এই এক শরীর সামান্য ঝালই সহ্য করতে পারে না। বিরক্তিকর শরীর, একটু কিছু হলে নেতিয়ে যায়। তুষার চিত্রাকে নিয়ে তার বাসায় আসে। সোফায় রিক্তা বেগম আর রিয়ার মেয়ে রিমি বসে আছে। দাদি নাতনি মিলে খুনসুটি করছে। চিত্রা আর তুষার বাড়ির ভেতর ঢোকে। রিমি চিত্রাকে দেখা মাত্রই হাতে তালি দিয়ে হেসে ওঠে। চিত্রা ব্যাগটা রেখে পিচ্চিটাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। রিক্তা বেগম তুষার আর চিত্রাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। তুষারের দিকে এগিয়ে বলে, কেমন আছো তুষার? আলহামদুলিল্লাহ ভালো আছি মামি, আপনারা কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আজ কতগুলো মাস পর আসলে। তুষার স্মিত হেসে বলে, কাজের অনেক প্রেশার, সেজন্য আসার সময় হয়ে ওঠে না। রায়ান ভাই আর মামারা কোথায়? ওরা তো বাসায় নেই, তুমি বসো। তুষার সোফায় বসলো। চিত্রা আর রিমি মিলে কথা বলছে আর হেসে কুটি হচ্ছে। তুষার পর্যবেক্ষণ করলো সবটা। মেয়েটা রায়ানের মেয়ের সাথে কিভাবে মিশে গেল। অন্য কেউ হলে কি এত ইজিলি ভালোবাসার মানুষটার বাচ্চাকে এভাবে আদর করতে পারতো? তপ্ত শ্বাস ফেললো তুষার। রিয়া স্ন্যাক্স আর কফি এনে তুষারের সামনে রাখে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তুষার চিত্রার থেকে দৃষ্টি সরিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাফিও কি বাসায় নেই? না ভাইয়া, বাবা রায়ানের সাথে গেছে কোথাও একটা। তুষার কফিতে চুমুক বসালো। চয়নিকা বেগম রান্নাঘর থেকে বের হয়ে মেয়েকে জড়িয়ে ধরেন আগে, কপালে চুমু এঁকে দেয়। সোফার উপর পাশে তুষারকে দেখে। তুষার ছেলেটা আজ অনেকদিন পর আসলো তাদের বাসায়। লাস্ট এসেছিল বছরখানেক আগে, যখন গ্রাম থেকে শাশুড়ি আর শ্বশুর এসেছিল। তুষারের তাহলে পা পড়লো মামার বাসায়। দাওয়াত দিও তো, তুষারকে পাওয়া যায় না। কি করবে বলুন মামি, সব দিকে সামলিয়ে আসা হয়ে ওঠে না। বয়স হচ্ছে তো, বিয়ের পাত্রী দেখি কি বলো? তুষার ঠোঁট বাঁকিয়ে হাসলো। চিত্রার দিকে আর চোখে তাকিয়ে বলল, মেয়ে দেখে কি করবেন, মেয়ে দেখাই আছে, এখন শুধু সবার অনুমতি নিয়ে উঠিয়ে নেওয়া বাকি। চিত্রা সহ রিয়া, চয়নিকা, রিক্তা সবাই অবাক হয়। মেয়ে দেখাই আছে মানে? তা নিয়ে কি তাহলে না জানিয়ে মেয়ে ঠিক করে রেখেছে? তুষার সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছেন কেন সবাই? রিক্তা বেগম তুষার পাশে বসে বলে, মেয়ে কি করে, কোথায় থাকে, কোন পরিবারের মেয়ে, সে দেখতে কেমন? তুষার শব্দ করে হাসলো। সিরিয়াস হচ্ছেন কেন? আমি মজা করেছি। বিয়ে নিয়ে এখনো প্ল্যান করিনি, মনের মানুষ পেয়ে গেলে করব। রায়ান, রাফিয়া, রাসেল আহমেদ এনাম মেডিকেলের পাশে তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তাদের অফিসের কাজ চলছে। অফিসের ভেতর ঢুকতে হলে এই 10% জমির উপর দিয়ে যেতে হবে, যার জন্য রাসেল আহমেদের এই 10% জমি চাই। রাফি বুঝলো কেন তার বাবা জমিটার জন্য এমন করছে। রায়ান জমির মালিকের বাবাকে ফোন দেয়। আশরাফুর রহমান মেয়ে অধরার সাথে কথা বলছিলেন। হঠাৎ ফোনে কল আসায় দেখে সেই পরিচিত নম্বর। মেয়ের দিকে নাম্বারটা তাক করে বলে, এই যে দেখো, জমির জন্য আবার ফোন করা হয়েছে। অধরা ফোনটা কেড়ে নিল বিরক্তিতে। ফোনটা রিসিভ করতে অধরা গড়গড় করে বলল, একবার আপনাদের বলা হয়েছে না জমি বিক্রি করা হবে না, তাহলে বারবার কেন ফোন দিয়ে বিরক্ত করেন? রাফির রাগ হলো। জাস্ট সেট আপ, আপনাকে জমি বিক্রি নিয়ে ফোন করা যায়নি। আপনি একবার জমির কাছে আসুন। কেন? আসুন, তারপর দেখা যাবে। ওয়েট, আসছি। কথাটা বলে অধরা ফোন কেটে দেয়। হ্যান্ডব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। রায়ান আর রাসেল আহমেদ অফিসের ভেতরে গেছে। রাফি বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ পাশে কার উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে দেখে সেদিন এসে বিধবা মেয়েটা। আজও পরনে সাদা শাড়ি। মেয়েটার দিকে তাকিয়ে বলে,